হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো ফুলের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছিঁড়া পালে ডিঙাবায় রাঙামেঘ সাঁতরায় আসিতেছে নীরে। দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে তরুণী। কিছুক্ষণ আগেই সুদূর ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে সে। কত বয়স হতে পারে মেয়েটির? বড় জোর 26 কিংবা 27। মাথায় সোনালি রঙের চুল, অতিরিক্ত সাদা গায়ের রং দেখে যে কেউ বলে দিতে পারবে যে তরুণী একজন বিদেশি। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে কিছুটা বাঙালি ছাপও কি পাওয়া যাবে কে জানে। একসময় শ্বেতাঙ্গ কাউকে দেখলে বাঙালিরা হুমড়ি খেয়ে পড়তো দেখার জন্য। এখন এয়ারপোর্টে এবং ঢাকার রাস্তায় বিদেশি লোকজন মাঝে মধ্যেই দেখা যায় বলে বেশিরভাগ মানুষেরই আগ্রহ কিছুটা কম থাকে। কিন্তু ঠিক এই মুহূর্তে শ্বেতাঙ্গ রমণীটির দিকে অনেকে অবাক হয়ে তাকিয়ে আছে। তার কারণ একজন বিদেশিনীর কণ্ঠে বিশুদ্ধ বাংলায় স্পষ্ট উচ্চারণে জীবনানন্দের কবিতা বোধ হয় কোশ্চিন কালেও শোনেনি কেউ। নৈশির কাছে বাংলাদেশ ছিল রূপকথার গল্পের মতো। নিজের এই 27 বছর বয়স অবধি শুধু বাংলাদেশের গল্পই শুনে এসেছে সে। নৈশির জীবনের সাথে 3টা দেশের নাম জড়িয়ে আছে আন্তপান্ত: ইতালি, আমেরিকা এবং বাংলাদেশ। তার জন্ম, শৈশব, কৈশোর পেরিয়ে বড় হয়ে ওঠা সবই ইতালিতে। আমেরিকা পিতৃভূমি, সেখানেও যাওয়া হয়েছে বহুবার। কিন্তু মাতৃভূমি বাংলাদেশ ওর কাছে ছিল স্বপ্নের মতো। ছোটবেলা থেকে মায়ের কাছে শুধু গল্পই শোনা হয়েছে এই দেশের। পরিচিত মুখের আশায় চারপাশে তাকিয়ে আস্তে আস্তে হাঁটছিল নৈশি। নারী কণ্ঠে নিচের নাম শুনে পাশে ফিরে তাকালো। এক মুহূর্তের জন্য বিভ্রান্তিতে পড়ল নৈশি। ওর মনে হলো মা দাঁড়িয়ে আছে ওর সামনে। এর আগেও ভিডিও কলে এই মুখটা বহুবার দেখেছে নৈশি, কিন্তু সামনাসামনি হওয়া এই প্রথম। আফরোজা বেগম হাসি মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরলো ওকে। নৈশিও আগলে নিল তাকে। আফরোজা বললেন, পাগল মেয়ে, এবার ছাড় আমাকে, বাসায় গিয়ে যতক্ষণ খুশি ধরে রাখিস। নৈশি ছাড়ল না আফরোজা বেগমকে, জড়িয়ে ধরে রেখেই বলল, মা বলতো খালারাও নাকি ঠিক মায়ের মতোই হয়। আজ মনে হচ্ছে মা ভুল কিছু বলেনি। তোমার শরীর থেকে খুব একটা সুন্দর স্মেল পাচ্ছি, ঠিক যেমনটা মায়ের কাছ থেকে পেতাম। একটু ধরে রাখি প্লিজ খালামণি। আফরোজা বেগম শব্দ করে হাসলেন। এই মেয়ে তো দেখি সত্যিই পাগল। আচ্ছা, বাসায় যাই আগে, তারপর সারাদিন ধরে বসে থাকিস। এখনো অনেকটা পথ জার্নি করে যেতে হবে। নৈশি ছেড়ে দিল খালাকে। আশেপাশে তাকিয়ে প্রশ্ন করল, তুমি একা যে এখানে, সাথে কেউ আসেনি? এসেছে তো, সাবির এসেছে আমার সাথে, আন্দালিবও আছে। আফরোজা বেগমের 2 ছেলে, বড় ছেলে সার্জিম আর ছোট ছেলে সাব্বির। এদের দুজনকেই নৈশি চেনে, তাই স্বভাবত যে প্রশ্নটা আসার কথা সেটাই করল। আন্দালিব কে? তোর সার্জিম ভাইয়ের ফ্রেন্ড। তোকে নিতে আসার জন্য সার্জিমের সাথেই আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে অফিসিয়াল কাজে ওকে থাইল্যান্ড যেতে হলো, তাই আন্দালিবকে সাথে নিয়ে এসেছি। তোর দেরি হচ্ছিল দেখে ওরা কি একটু কাজ আছে বলে চলে গেল। আরে ওই তো চলে এসেছে ওরা। কিছুটা দূর থেকে হেঁটে আসা সাব্বিরের সাথে হাসি বিনিময় করে তার পাশে দাঁড়ানো মানুষটার দিকে ভালো করে খেয়াল করলো নৈশি। ফার্স্ট ইমপ্রেশনে নৈশির মনে আন্দালিব সম্পর্কে যে বদ্ধমূল ধারণাটা গেঁথে গেল সেটা হলো লোকটা প্রচণ্ড সুন্দর এবং ফ্যাশন সচেতন। কালো প্যান্টের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের শার্ট, ব্যাক ব্রাশ করে রাখা চুল, পায়ে কালো জুতা। নৈশির এই কয়েক সেকেন্ডের পর্যবেক্ষণের মধ্যেই ওরা দুজন এসে দাঁড়ালো আফরোজার পাশে। নৈশি হেসে সাব্বিরের দিকে প্রশ্ন ছুড়ে দিল, হেই ব্রো, হোয়াটস আপ? Fine. So, how was the journey? অ্যামেজিং। সাব্বিরের মুখে তখনও হাসি লেগে আছে। এবার আন্দালিবের দিকে তাকিয়ে বলল, আন্দালিব ভাই, মেট মাই কাজিন অলিতিয়ান ঐশী, যাকে রিসিভ করার জন্য আমরা সুদূর বরিশাল থেকে ছুটে এসেছি। আন্দালিব নৈশির দিকে তাকিয়ে প্রথমে বিড়বিড় করল,
কাজ পেলে এত দূরে ছুটে আসাটা সার্থক আমার। তারপর ফর্মাল হাসি দিয়ে নৈশির সাথে পরিচিত হওয়ার উদ্দেশ্যে বলল, হ্যালো নৈশে, নাইস টু মিট ইউ। সো হাউ আর ইউ? আশেপাশের মানুষকে হুটহাট ভরকি দিতে ভালোই লাগে নৈশির। আন্দালিবকে কিছুটা চমকে দিতে ও বিশুদ্ধ বাংলা ভাষায় বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্দালিব ভালোই চমকালো। ও মাই গড, কোনো ফরেনারের মুখে এত ভালো বাংলা উচ্চারণ আমি প্রথমবার শুনলাম। আন্দালিবের কথার প্রত্যুত্তরে নৈশি শুধুই হাসল। ওর হয়ে উত্তরটা দিল সাব্বির। আন্দালিব ভাই, তুমিও চমকেছ। ঐশী আপু একেবারে বাংলাদেশিদের মতো করেই বাংলা বলতে পারে। তাছাড়া এমন এমন বাংলা শব্দ ঐশী আপু জানে যেগুলো সম্ভবত তুমিও জানো না। আন্দালিব প্রশংসার স্বরে বলল। বিউটি উইথ ব্রেন। মোবাইলের লক স্ক্রিনের দিকে এক পলক তাকিয়ে সাব্বির বলল, দুপুর তো অলমোস্ট হয়ে এলো, এখন আবার 5-6 ঘন্টার জার্নি। দুপুরের খাবারটা বরং খেয়েই রওনা হই, কি বল আম্মু? আফরোজা বেগম সহমত হলেন ছেলের কথায়। ধারে কাছের একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে ঢুকলো ওরা। নিরিবিলি কর্নারের দিকে একটা টেবিল দখল করলো ওরা। ওদের দিকে ওয়েটার এগিয়ে এলো। আন্দালিব মেনু কার্ড নৈশির দিকে এগিয়ে দিয়ে বলল, নৈশে, আজ যেহেতু বাংলাদেশে আপনার প্রথম দিন, তাই অর্ডারটা আপনার পছন্দ ক্রমেই হোক। আপনার কিছু খেতে ইচ্ছে করলে নির্দ্বিধায় বলতে পারেন। নৈশি মেনু কার্ডের দিকে না তাকিয়েই বলল, ব্রুশেটা। ও মাই গড, কি বললেন এটা? আন্দালিব প্রশ্ন করল। নৈশির স্বাভাবিক উত্তর, ব্রুশেটা একটা ইতালিয়ান খাবার, ওটা খেতে ইচ্ছে করছে, কিন্তু বোধহয় ওটা এখানে পাওয়া যাবে না। থ্যাঙ্কস গড, ওইটা খাবারের নাম? আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় ইতালিয়ান ভাষায় গালি দিচ্ছেন। নৈশি হেসে ফেলল। আফরোজা বেগম কপট রাগ দেখিয়ে আন্দালিবকে বললেন, এই ছেলের সবখানে শুধু ফাজলামি। জলদি খাবারের অর্ডার দে, খাওয়া শেষ করে আবার রওনা দিতে হবে। আন্দালিব আর সাব্বিরের পছন্দে অর্ডার করা হলো শেষ পর্যন্ত। খেতে খেতে কোনো এক অজানা অমুক আকর্ষণে নৈশির ওপর থেকে নজর সরাতে পারছিল না আন্দালিব। আলাপ জমানোর উদ্দেশ্যে আবার কথা বলে উঠল, সরি নৈশি, আপনাকে আজ ব্রুশেটটা খাওয়াতে পারলাম না। তবে একদিন না একদিন আমি আপনার ইচ্ছাটা পূরণ করব। এতটা কনফার্ম হয়ে বলাটা বোধহয় ঠিক হলো না। কাল কি হবে কে জানে, আপনি বরং ইনশাআল্লাহ বলে শুরু করুন। আন্দালিব দমে গেল না, সুচতুর হেসে বলল, ইনশাল্লাহ একদিন খাওয়াবো। খাওয়া শেষ করে ওরা যখন রওনা হলো তখন দুপুরের আলো ঢলতে শুরু করেছে মাত্র। আন্দালিব নিজেই ড্রাইভ করছে। নৈশি আফরোজার সাথে পেছনে বসেছে বলেই সরাসরি তাকানোর সুযোগ নেই এখন। আন্দালিব তাই রিয়ার ভিউ মিররের মধ্যেই নৈশির প্রতিবিম্ব যতটুকু সম্ভব দেখতে থাকলো। চোখাচোখি হলো না একবারও, তবুও নৈশি বুঝে গেল একজোড়া চোখ তাকে দেখে যাচ্ছে কিছুক্ষণ পরপর। বেশিরভাগ মেয়েদেরই বোঝার ক্ষমতাটা বোধহয় সৃষ্টিকর্তাই দিয়ে দেন। কেউ আড়াল থেকে দেখলেও সেটা তারা খুব সহজেই বুঝে ফেলে। নৈশি পাশে তাকালো। আফরোজা বেগম ইতিমধ্যে ঘুমিয়েও পড়েছেন। সাবির বলল, মায়ের শরীরটা ইদানিং বেশি ভালো যাচ্ছে না, বুঝলেন ঐশী আপু? দেখো কেমন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। নৈশি খালাকে শুইয়ে দিয়ে মাথাটা নিজের কোলের ওপর টেনে নিয়ে বলল, অনেকটা পথ জার্নি করে এসেছে, এখন আবার কতটা পথ যেতে হবে, একটু বরং ঘুমিয়েই নিক। আন্দালিব অনেকটা প্রাণোচ্ছল স্বাভাবিক। পরিচিত হোক বা অপরিচিত, যে কোনো মানুষের সাথে খুব অল্প সময়ে আলাপ জমিয়ে ফেলতে জুড়ি নেই ওর। কিন্তু আজ এই বিদেশিনীর সাথে সাথে আলাপটা ঠিক এগোচ্ছে না, বারবার তাল কেটে যাচ্ছে। আরেকবার তাই নৈশির মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো। বোর লাগছে ঐশী, মিউজিক প্লে করি? আপনার পছন্দের কোনো প্লেলিস্টে থাকলে দিতে পারেন। আসলে জার্নিতে গান শোনা হয় না আমার। কেন, গান শুনতে ভালো লাগে না? অ্যাকচুয়ালি মা জার্নিতে গান শোনা একদম লাইক করতেন না। বলতেন মানুষের রাস্তায় কত বিপদ আপদ হতে পারে, এ সময় হারামে মগ্ন না থেকে আল্লাহকে মনে করা উচিত। আবারও নৈশির কাছে ক্লিন বোল্ড হতে হতে নিজেকে সামলে নিল আন্দালিব। সব মেনে চলেছি বলবো না,
তবে মায়ের আদর্শ যতটা সম্ভব মনে প্রাণে ধারণ করার চেষ্টা করেছি সব সময়। সেই জন্যই বোধহয় ছোটবেলা থেকে পশ্চিমা সংস্কৃতিতে বেড়ে উঠলেও আমার মানসিকতা বেশিরভাগ ক্ষেত্রেই আর ৫-১০টা বাঙালি মেয়েদের মতো মিলে যায়। ওদের আলাপ চলতে থাকলো। সাব্বির স্মার্টফোনে ডুবে থাকলেও মাঝে মধ্যে ওদের সাথে আলাপে যোগ দিল। কথা বলতে বলতে ঘন্টাখানেকের মধ্যেই আন্দালিব অনুধাবন করলো নৈশী আসলে আপাদমস্তক প্রেমে পড়ে যাওয়ার মতোই একটা মেয়ে। সাব্বিরের সকাল শুরু হয় দুপুর 12:30টায় ব্রেকফাস্ট করার মাধ্যমে। মাস্টার্স কমপ্লিট করার পর গত 4 মাস ধরে বেশিরভাগ দিন ওর রুটিন এভাবেই চলছে। আজও তার ব্যতিক্রম হলো না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসলো। ওখানে বসেই চেঁচিয়ে ডাকলো আফরোজাকে, আম্মু নাস্তা দাও। সাব্বিরের কথা শেষ হওয়ার সাথে সাথে ওর মাথায় চাটি মারলো আন্দালিব। 1টা বাজতে চললো, আর কিছুক্ষণ পরে সবাই দুপুরের খাবার খাবে, আর তুই এখন চাইছিস ব্রেকফাস্ট? আন্দালিবের কথার উত্তরে কি একটা বলতে যাচ্ছিল সাব্বির, তার আগেই শব্দ করে নাস্তার প্লেট এনে সামনে রাখলেন আফরোজা বেগম। নে নাস্তা খা, খেয়ে উদ্ধার কর আমাকে। এক ভাই দিনরাত খেটে মরেছে সংসারের জন্য, আর একজন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার ফিরুক সার্জিম, এর একটা হেস্তনেস্ত ওকে করতেই হবে। মা জননী, এসব কি? আজকাল কথায় কথায় বড় ছেলের ভয় দেখাও কেন? তোমাকে তো আগেই বলেছি আমাকে দিয়ে এসব চাকরি বাকরি হবে না, আমি হব বিজনেসম্যান। তুই ব্যবসা শুরু করলে 1 মাসের মধ্যে সেই ব্যবসায় লাল বাতি জ্বলবে। আবারও ইনসাল্ট? আম্মু শোনো, প্রথমে এরকম নেগেটিভ কথা বলতে নেই। তোমার তো উচিত আমাকে আরও উৎসাহ দেওয়া। এক কাজ করো না আম্মু, নানা তো তোমার নামে অনেক সম্পত্তি দিয়েছেন, ওখান থেকেই কিছু বিক্রি করে দাও না আমাকে। কথা শেষ করার আগে প্রচন্ড শব্দে কয়েকটা বেলুনের বাড়ি পড়লো সাব্বিরের পিঠে। বদমাস, তোর সাহস তো কম না। শেষ পর্যন্ত কিনা আমার বাপের বাড়ির সম্পত্তির দিকে নজর দিচ্ছিস। আজ তোর একদিন কি আমার একদিন। ডাইনিং রুমের এই দৃশ্য দেখে দুজন অষ্টাদশী তরুণী খিলখিল শব্দে হেসে উঠল। নারী জাতির নিষ্ঠুরতার পরিচয় যুগে যুগে বহুবার পেয়েছে মানুষ। আজ নিজের এই অপমানের লাস্যময়ী 2 তরুণীকে হাসতে দেখে সাব্বির আরো একবার মানতে বাধ্য হলো নারী জাতি পাষাণ। আফরোজা দরজার দিকে তাকিয়ে দেখলেন জ্যোতি আর ফাহিমা দাঁড়িয়ে আছে। জ্যোতির উদ্দেশ্যে প্রশ্ন করলেন তিনি, নৈশী আপুর সাথে গল্প করতে এলাম চাচি। তুই হঠাৎ এই অসময়ে? আচ্ছা, সকালে খেয়েছিস নাকি তোদেরও নাস্তা দেব? কি বলো, এই দুপুরবেলা অবধি কেউ না খেয়ে থাকে? আমরা তো আর অলস অকর্মণ্য নই যে দুপুর অবধি মরার মতো ঘুমাবো। সকালেই খেয়ে নিয়েছি আমরা। জ্যোতি শেষের কথাটুকু যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একজনকে ইঙ্গিত করে বলেছে সেটা বুঝলো সবাই। আন্দালিব সাব্বিরের কাছে গিয়ে বলল, আমার মনে হয় তোর সময়টা সত্যিই খারাপ যাচ্ছে রে। হাঁটুর বয়সী মেয়েরাও আজকাল তোকে অপমান করছে। সাব্বির অগ্নিদৃষ্টি হেনে তাকালো জ্যোতির দিকে। জ্যোতি সাব্বিরের চাচাতো বোন অর্থাৎ ছোট চাচার একমাত্র মেয়ে, এবার ইন্টারমিডিয়েটে পড়ে। যেদিন এই মেয়ে পয়দা হয়েছে সেদিন থেকেই জ্বালানো শুরু করেছে সাব্বিরকে। সাব্বিরের এখনো সেই দিনের কথা মনে আছে। হাসপাতালে জ্যোতিকে দেখতে গিয়ে আবদার করলো ওকে কোলে নিবে। অতি সন্তর্পণে মা ওর কোলে দিলেন জ্যোতিকে। তার ঠিক মিনিট খানিক পরে নিজের পেটের দিকে গরম একটা তরল পদার্থের উপস্থিতি টের পেল সাব্বির। জ্যোতি ওর কোলে মূত্র বিসর্জন দিয়েছিল সেই দিন। ব্যাস, সেদিন থেকেই শুরু। তারপর থেকে কারণে অকারণে জেনে বুঝে বহুবার জ্যোতি ওকে জ্বালিয়ে মেরেছে। কাছাকাছি বাসা হওয়াতে জ্যোতির জন্য সুবিধাই হয়েছে সাব্বিরকে নাকানি চোবানি খাওয়াতে। একা বিরক্ত করে জ্যোতির পোষা ছিল না বোধহয়, সেই জন্যই ফাহিমা নামক এই হেল্পারটিকে জুটিয়ে নিয়েছে বছর 2 আগে। ফাহিমা জ্যোতিদের ভাড়াটিয়া। আগে প্রতিবেশী হিসেবে সখ্যতা থাকলেও একই কলেজে অ্যাডমিশন নেওয়ার পর থেকে দুজনের বন্ধুত্বটা গভীর হয়েছে অনেকটাই। ফাহিমা জ্যোতিদের ভাড়াটিয়া। আগে প্রতিবেশী হিসেবে সখ্যতা থাকলেও একই কলেজে অ্যাডমিশন নেওয়ার পর থেকে দুজনের বন্ধুত্বটা গভীর হয়েছে অনেকটাই। জ্যোতি চাচিকে প্রশ্ন করল, নৈশী আপু কই চাচি? তার রুমে? আরে না, ও তো রান্নাঘরে। আজকাল রান্না বান্না তো সেই সামলাচ্ছে। তোরা খেয়ে যাস কিন্তু,
আজ দুপুরে। এখানে বস এখন, আমি নৈশিকে পাঠিয়ে দিচ্ছি। নৈশি রান্নাঘরের কাজ গুছিয়ে বসার ঘরে উকি দিল। সবার প্রথমে ওর নজরে এলো আন্দালিব। হাত নেড়ে নেড়ে ফাহিমার উদ্দেশ্যে কি একটা বলছে, আর ফাহিমা হেসে গড়াগড়ি খাচ্ছে। জ্যোতি অবশ্য খুব একটা খেয়াল করছে না আন্দালিবের কথা। তার দৃষ্টি রুমের এক কোণে মোবাইলে ব্যস্ত থাকা সাব্বিরের দিকে। নৈশি যখন রুমে ঢুকলো তখন আন্দালিব সবে আরো একটা জোকস বলা শুরু করেছে। এই জোকসটা কিছুটা অ্যাডাল্ট। ক্লাসরুমে শিক্ষক প্রতিদিনই ক্লাস নিচ্ছেন। প্রথমেই সবার সাথে তিনি পরিচিত হতে চাইলেন। একে একে ছেলেদের দাঁড় করিয়ে সবার নাম এবং রোল এবং হবি মানে শখ জানতে চাওয়া হলো। নাম আর রোল সবাই আলাদা আলাদা বললো, হবি একই বললো সবাই। দিঘিতে শাপলা দেখা। সুহান স্যার তো অবাক, সবার হবি এক হয় কীভাবে। এরপর তিনি ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে দাঁড়াতে বলে, তার নাম এবং হবি জিজ্ঞাসা করলো। মেয়েটা উত্তর দিল তার নাম শাপলা এবং হবি দিঘিতে গোসল করা। জোকস শেষ হওয়ার সাথে সাথে ফাহিমা হাসতে হাসতে লুটিয়ে পড়ল যেন। কথার ছলে একটা হাত আন্দালিবের হাতের উপর রেখে বলল, আন্দালিব ভাই, আপনি পারেনও। আন্দালিব সন্তর্পণে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরে গিয়ে বসল। এরকম হুটহাট নারী স্পর্শ ওর কখনোই পছন্দ ছিল না। নিজেদের মধ্যে মশগুল থাকায় নৈশিকে তখনও খেয়াল করেনি ওরা কেউ। নৈশি এবার নিজেই ওর আগমনী বার্তা দিল। সবাই তো বেশ ভালোই এনজয় করছে। আন্দালিব চট করে তাকালো নৈশির দিকে। তাকিয়ে আরো একবার ধাক্কা খেল। অনেকক্ষণ রান্নাঘরের তাপে থেকে ফর্সা মুখে লালচে আভা ফুটে উঠেছে। কি যে মারাত্মক সুন্দর লাগছে সেই মুখ। আন্দালিব মনে মনে বলল, তুই ফিনিশড আন্দালিব। যত দ্রুত সম্ভব এই স্বর্গের অপ্সরাকে নিজের ঘরে নে, না হলে আজীবন বস্তাতে হবে। নৈশি বাংলাদেশে এসেছে আজ 11 দিন চলছে। ওর প্রতি আন্দালিবের মুগ্ধ দৃষ্টি নৈশি আবিষ্কার করেছিল সেই প্রথম দিনই, কিন্তু আজ মনে হলো একটু বেশি ওর দিকে তাকাচ্ছে আন্দালিব। এইসব দেখেও না দেখার ভান করলো। আর যাই হোক, এত দ্রুত স্রোতের টানে গা ভাসাবার মতো মেয়ে নৈশি নয়। দুপুরে খেতে বসলো সবাই একসাথে। খাওয়ার টেবিলে বসে আফরোজা বেগম আগে ভিডিও কল দিলেন সার্জিমকে। যদিও মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু ও পাশের প্রত্যেকটা শব্দ স্পষ্ট শুনছিল নৈশি। ফোন রিসিভ করে প্রথমে স্পষ্ট সুরে সালাম দিল সার্জিম। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আম্মা, ভালো আছে। তোমার শরীরের কি অবস্থা এখন? ঠিকভাবে খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ রে বাবা, করছি। তুই খেয়েছিস দুপুরে? এখন খাওয়া হয়নি আম্মা, মাত্র মিটিং শেষ করলাম। এখন রুমে গিয়ে গোসল ছেড়ে নামাজ পড়বো, তারপর খাবো। তোমরা সবাই খেয়েছো? না, মাত্রই খেতে বসলাম। মনে হলো খাওয়ার আগে একবার ফোন দিয়ে দেখি তুই খেয়েছিস কিনা। আর কতদিন লাগবে তোর দেশে ফিরতে? সার্জিম হেসে বলল, আশা করছি আর সপ্তাহখানেকের মধ্যে কাজ হয়ে যাবে। চিন্তা করো না আম্মা, খুব জলদি ফিরবো ইনশাআল্লাহ। আফরোজা বেগম মোবাইল স্ক্রিন থেকে চোখ সরিয়ে বললেন, আচ্ছা, চলে আসিস যত দ্রুত সম্ভব। সার্জিম হাসলো শব্দ করে। আম্মা, আমি হাসলে তুমি চোখ সরিয়ে নাও শুধু। ভয় লাগে রে আব্বা, আমার বাবাটার হাসি যে এত সুন্দর, মাশাআল্লাহ। যদি সেই হাসিতে আমার নজর লেগে যায়। এবার সার্জিমকে কিছু বলার সুযোগ না দিয়ে পাশ থেকে কথা বলে উঠল আন্দালিব। এত সুদর্শন একটা ছেলে চোখের সামনে বসে থাকতেও আপনার ওই শ্যামলা ছেলেটার হাসি ভালো লাগে খালাম্মা? না, আজকে একটা স্থানস্থ হওয়ারই দরকার। আপনি আজ বলবেন কে বেশি সুন্দর, আমি না সার্জিম? আফরোজা বেগম হেসে বললেন, এই আর একটা পাগল ছেলে। আচ্ছা যা, তুই বেশি সুন্দর। সার্জিম এতক্ষণ চুপচাপ শুনছিল সব। মায়ের কথা শেষ হওয়ার পর বলল, আম্মা, আন্তালিব ওখানে কেন? বদমাইশটা কি ওখানে ঘাটে গেড়েছে? ওকে তো বলেছিলাম আমি না থাকলে মাঝে মধ্যে তোমার খোঁজ নিত, তাই বলে খাবার খেতে বসে যাবে? বলি, টাকা কি গাছে ধরে? আন্দালিব গলায় কৃত্রিম রাগ তুলে বলল, কি এত বড় অপমান? তুই একবার দেশে আয় শালা,
দেখে নিব তোকে আমি। আর আমি যত খুশি খাবো এখানে। দেখি তুই কি করতে পারিস। দুপুরের খাবার খেতে খেতে হাসি ঠাট্টা হলো প্রচুর। বলা যায় আন্দালিব একাই কথায় মাতিয়ে রাখলো সবাইকে। কিন্তু নৈশির কানের কাছে অবিরত বাজতে থাকলো একটি কণ্ঠস্বর। কি যেন একটা আছে ওই স্বরে, যা ওর ভেতর পর্যন্ত আলোড়ন তুলল। ইতালি থাকাকালীন বহুবার সাব্বির এবং আফরোজা বেগমের সাথে ভিডিও কলে কথা হলেও সার্জিমের সাথে হয়নি কখনো। সার্জিম নিজে এড়িয়ে যেত বিষয়টা। সাব্বির মাঝে মাঝে ঘুরতে গেলে বা এমনিতে নানা রকম ফ্যামিলি ফটো দিত নৈশিকে। সেখানে সার্জিমকে দেখছে ও অনেকবার, কিন্তু সার্জিমের কণ্ঠস্বর শোনেনি কখনো। কথায় কথায় সাব্বিরের থেকে জেনেছিল এমনিতে কাছের মানুষজন এবং গুটি কয়েক বন্ধু বান্ধবের সাথে হাসি খুশি থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই সার্জিম গম্ভীর প্রকৃতির। সব মিলিয়ে নৈশির কল্পনাপ্রসূত মন ধারণা করে নিয়েছিল সার্জিম খুবই গম্ভীর প্রকৃতির মানুষ, যে কথা বললেও কণ্ঠ থেকে রাগ ঝরে ঝরে পড়ে। অবচেতন মনে বোধহয় ওই কণ্ঠস্বর শোনার একটা আকাঙ্ক্ষাও তৈরি হয়েছিল। আজ নিজের সেই ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল। শান্ত সৌম্য রাশভারী গলার স্বরটা কিছুটা গুরুগম্ভীর হলেও একদমই রাগী বলে মনে হলো না নৈশির। দুপুরের খাওয়ার পরপরই বিদায় নিল আন্দালিব। যাওয়ার আগে আরো একবার নৈশির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। নৈশিও তখন তাকিয়েছিল ওর দিকে। সচরাচর এই পরিস্থিতিতে পড়লে মেয়েরা লজ্জিতভাবে চোখ সরিয়ে নেয়, কিন্তু নৈশি তাকিয়েই থাকলো আন্দালিবের দিকে। মনের মধ্যে চিন্তার ঝড়। আন্দালিব মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। সেই চাহনিতে মুগ্ধতার সাথে আরো কিছু একটা আছে, কিন্তু সেটা কি অনেকক্ষণ ভেবেও নৈশি বুঝতে পারলো না গড়বড়টা ঠিক কোথায়। শেষে আন্দালিবই সুখ সরিয়ে নিল। নৈশির মনের মধ্যে খচখচে অনুভূতিটা তবু রয়েই গেল। আজকের আকাশ ঝকঝকে পরিষ্কার, যতদূর চোখ যায় শুধু স্বচ্ছ নীল রং। সেই নীলের মধ্যে ভেসে বেড়াচ্ছে মেঘ, তুলো তুলো মেঘ। মনে হয় এক্ষুনি খপ করে এক টুকরো মেঘ মুখে পুরে নিলেই সেটা হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যাবে। নৈশির মনটা ফুরফুরে হয়ে গেল বাসার বাইরে বের হয়ে। নৈশি বের হয়েছে সাব্বিরকে নিয়ে। দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার জন্য লম্বা একটা বইয়ের লিস্ট করে রেখেছিল নৈশি। সেই বইগুলো কেনার জন্যই মূলত বের হওয়া। বুক শপে ঢুকে সাব্বির জিজ্ঞেস করল, আপু, তোমার কতক্ষণ লাগবে এখানে? দেখে শুনে সব বই কিনতে ঘন্টাখানেক তো লাগবেই। ওকে, তুমি তাহলে বই দেখতে থাকো, আমি একটু কাজ সেরে আসছি। আগেই কিন্তু টাকা দিয়ে দিও না, আমি এসে দাম দর করব। ওকে। সাব্বির চলে গেল। নৈশি আপন মনে ডুবে গেল বইয়ের জগতে। হ্যালো নৈশে, কেমন আছো? পেছনে ফিরে আন্দালিবকে দেখে বেশ ভালোই অবাক হলো নৈশি। আপনি এখানে? এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখলাম তখন। কি খবর, একা বের হয়েছো নাকি বাসা থেকে? না তো, সাব্বির আছে সাথে, চলে আসবে এক্ষুনি। আন্দালিব বরাবরই স্পষ্ট ভাষী, কোনো ভনিতায় না গিয়ে সরাসরি প্রস্তাব দিল। নৈশে, যদি খুব ব্যস্ততা না থাকে তাহলে আজকে তোমার দুপুরটা আমাকে দিবে? কেন বলুন তো? তেমন বিশেষ কোনো কারণ নেই, খুব ইচ্ছা হলো তোমার সাথে একটা লাঞ্চ করতে। 2 দিন আগে খালামণির বাসায় আমরা একসাথে একবার লাঞ্চ করেছিলাম। আন্দালিব হাসল। আচ্ছা, সে না হয় করেছিলাম, তাই বলে আজ আরেকবার যাওয়া যাবে না? অবশ্যই যাবে, কিন্তু হুট করেই আপনার সাথে দেখা হলো, এর মধ্যেই আপনি আবার লাঞ্চ অফার করেছেন। সব মিলিয়ে কেমন একটা খটকা লাগছে। এত খটকা লাগার কিছু নেই সুন্দরী। আচ্ছা, সেদিন তো তোমার ব্রুশেরটা খাওয়াতে পারলাম না, ধরে নাও আজকে সেটা খাওয়ানোর জন্যই নিয়ে যাচ্ছি। এত করে যখন বলছেন যাব, তবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমার কিছু বই নিতে হবে, তাছাড়া সাবির এসে পড়বে একটু পরে। কিছুক্ষণ কেন, তুমি চাইলে অনন্তকাল ওয়েট করতে রাজি আমি। বইয়ের পাতায় চোখ রেখে এতক্ষণ যাবৎ কথা বলছিল নৈশে। আন্দালিবের শেষ কথাটুকু শুনে ও চোখ তুলে তাকিয়ে হাসল। আর ইউ ট্রাইং টু ফ্লার্ট? নট এট অল, জাস্ট টুইং টু ইমপ্রেস ইস্যু। ওয়েল, আমার ইমপ্রেস করা এতটাও সহজ নয়। জানি, মূল্যবান যে কোনো কিছু পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়। ওকে, তাহলে করতে থাকুন পরিশ্রম, দেখা যাক কি হয়। এনিওয়ে, আমার বই সিলেক্ট করা শেষ। সাব্বিরকে একটা কল দিই তাহলে।
কল দিতে হবে না, আমি এসে গেছি। বুকশপের দরজায় দাঁড়িয়ে সাব্বির বলল। পরক্ষণেই আন্দালিবকে দেখে নৈশির মতো একই প্রশ্ন করল। আরে আন্দালিব ভাই, আপনি এদিকে হঠাৎ? সাব্বিরকেও প্রায় একই রকম উত্তর দিল আন্দালিব। নৈশি ওকে দেখে বলল। সাব্বির এসে গেছো তাহলে? আমার বইগুলো সিলেক্ট করা শেষ, কষ্ট করে একটু বাসায় নিয়ে যাবে এগুলো? কেন, তুমি কোথায় যাবে? অ্যাকচুয়ালি আন্দালিব ভাই আমায় লাঞ্চ ইনভাইট করেছে আজ। তিনি আমাকে ব্রুশেটা খাওয়াতে চান। ও ওকে, আমি নিয়ে যাচ্ছি। খুঁটিনাটি বিষয় যেসব মানুষ তেমন খেয়াল করে না, সেসব কেন জানে নৈশির চোখে পড়ে যায় খুব সহজে। যেমন এইমাত্র কিছুটা গম্ভীর হয়ে যাওয়া সাব্বিরের মুখটা দেখেই নৈশি বুঝে গেল। আন্দালিবের সাথে ওর লাঞ্চে যাওয়ার কথা শুনে সাব্বির তেমন খুশি নয়। নৈশি বইয়ের দাম মিটিয়ে সেগুলো সাব্বিরের কাছে দিয়ে আন্দালিবের সাথে বের হলো। প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পর অবশেষে রেস্টুরেন্টে পৌঁছলো ওরা। আন্দালিব সত্যি প্রশ্নটা অর্ডার করলো নৈশির জন্য। তোমাকে একটা প্রশ্ন করি। জি করুন। তখন বুকশপে বললে তোমার খটকা লাগছে, হঠাৎ দেখা হওয়ার পর পরিচিত একজনের আরেকজনের লাঞ্চের অফার করতেই পারে, এতে খটকা কেন লাগবে তোমার? কারোর সাথে পরিচয় কিংবা কথোপকথন যদি আমার মনে একাধিক প্রশ্ন তৈরি করে, তখনই আসলে আমার খটকাটা লাগে। একটু বুঝিয়ে বললে ভালো হতো। ওকে, বুঝিয়ে বলছি। আপনার সাথে আজ যখন হুট করে দেখা হলো, তখনই প্রথম প্রশ্নটা মনে এলো, এই দেখাটা কি সত্যি কাকতালীয়? এতদিন আপনি আমাকে আপনি বলে সম্বোধন করলেও আজ করলেন তুমি বলে। তখনই দ্বিতীয় প্রশ্নটা মাথায় এলো, এই হুট করে তুমি বলাটা কি শুধুই মনের ভুল, নাকি সবটা ইচ্ছাকৃত? তৃতীয় প্রশ্নটা মাথায় এলো তখন, যখন আপনি আমাকে লাঞ্চ অফার করলেন। হুট করে হঠাৎ দেখায় আলাপচারিতা পর্যন্ত ঠিক আছে, কিন্তু একসাথে সময় কাটানোর প্রস্তাব দেওয়াটা একটু কেমন যেন না? তখনই মনে হলো, এই একসাথে লাঞ্চ করার প্রস্তাব দেওয়াটা হুট করে বলা নাকি পূর্ব পরিকল্পিত? চতুর্থ প্রশ্নটা মনে হলো এই মাত্র আপনি 2 ঘন্টা জার্নি করে আমাকে এই রেস্টুরেন্টে নিয়ে এলেন এবং ব্রুশেটা অর্ডার করলেন। এর আগেও কয়েকটা রেস্টুরেন্টে আমরা ফেলে এসেছি, সেগুলোতে না গিয়ে আপনি এখানেই কেন নিয়ে এলেন? মানে আপনি আগে থেকেই খোঁজ নিয়েছিলেন যে এখানে ব্রুশেটা পাওয়া যাবে। কথা হলো, আমাকে হঠাৎ এত ইমপ্রেস করার প্রয়োজন কেন পড়লো আপনার? এইসব প্রশ্ন মাথায় জট পাকিয়ে খটকা তৈরি করেছে। মূলত আপনি এখন বুঝতে পেরেছেন নাকি আরো বোঝাতে হবে? আরেকবার নৈশির কাছে ক্লিন বোল্ড হয়ে আন্দালিব ঝিম মেরে গেল। ওই সকাল থেকে আজ সার্জিমদের বাড়ির আশেপাশে ছিল। শুধু আজ না, গত 2 দিন ধরে সময় পেলেই ও সার্জিমদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করেছে। নৈশি বের হবে বাসা থেকে এই আশায়। আর একবার নৈশির কাছে ক্লিন বোল্ড হয়ে আন্দালিব ঝিম মেরে গেল। ও সকাল থেকেই আজ সার্জিমদের বাড়ির আশেপাশেই ছিল। শুধু আজ না, গত 2 দিন ধরে সময় পেলেই ও সার্জিমদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করেছে। নৈশি বের হবে বাসা থেকে এই আশায়। নৈশি যখন সাব্বিরের সাথে বের হলো, আন্দালিবও তখন পেছু নিল ওদের। নৈশির সাথে হুট করে দেখা হয়ে যাওয়ার ভান করা, তুমি বলে সম্বোধন করে আরও একটু ফ্রি হওয়ার চেষ্টা করা, ওকে লাঞ্চ অফার করা, এমনকি নির্দিষ্ট এই রেস্টুরেন্টটাতে এসে খাবার অর্ডার করা, সবটাই খুব সুন্দর করে গুছিয়ে করার জন্য আন্দালিব প্ল্যান করেছে। আর 2 দিন আগে ভেবেছিল এত নিখুঁত অভিনয় দেখে নৈশি বুঝতেই পারবে না যে সবটা পূর্ব পরিকল্পিত ছিল। অথচ মেয়েটা ঠিক বুঝে ফেললো যে আন্দালিব পুরো ব্যাপারটা প্ল্যান করে ঘটিয়েছে, এবং কথায় কথায় সেটা বুঝিয়েও দিল আন্দালিবকে। না, এই মেয়ের সাথে অভিনয় যাওয়া আর ঠিক হবে না। মনের কথাগুলো সরাসরি বলতে হবে এবার থেকে। যেহেতু ধরা পড়েই গেছে আন্দালিব, তাই আর ভনিতাই গেল না, সরাসরি বলল, সরি, তোমার সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার লোভে এত প্ল্যান করলাম, তবুও শেষ রক্ষা হলো না। দেখো, ঠিকই ধরা পড়ে গেলাম। অথচ এত ড্রামা করার কোনো প্রয়োজনই ছিল না। আপনি একবার আমাকে ফোন করে যদি দেখা করতে চাইতেন, আমি রাজি হয়ে যেতাম। সেটাই ভুল হয়ে গেল। আরও একটা ভুল আমি করেছি, পারমিশন ছাড়াই তোমাকে তুমি করে বলা শুরু করে দিয়েছি। অবশ্য তোমার আপত্তি থাকলে আবার আপনিতে ফিরে যাব। না থাক, সময়ের সাথে সাথে সম্বোধন বদলাবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া এমনিতেও আমি আপনার থেকে বয়সে অনেকটাই ছোট, তাই তুমি করেই বলুন। আন্দালিব সম্ভবত এই টপিকটা থেকে বের হতে চাইছিল। ও বলল,
এই যে এসে গেছে তোমার ব্রুশেরটা। তুমি এক কাজ করতে পারো নৈশি, তুমি প্রিয় সব কিছুর লিস্ট আমাকে দিতে পারো। যেমন ধরো তোমার প্রিয় ফুল, প্রিয় বই, শখ। আচ্ছা, এইসব জেনে আপনি কি করবেন? মাঝে মাঝে তোমাকে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দিতে আমার খুব ভালো লাগে।